নরেন্দ্র মোদীর ৭৫তম জন্মদিন পার হতে না হতেই দেশ এবং বিদেশ থেকে কি উপহারের পর উপহার আসতে শুরু হলো। দেশে বিজ্ঞানসম্মত উপায়ে ভোট চুরির অভিযোগ আনলেন রাহুল গান্ধী, আর বিদেশ থেকে সৌদি আরবের যুবরাজ এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরপর দুখানা স্মরণীয় উপহার পাঠালেন। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মুখে বলেন মোদি তার মাই ডিয়ার ফ্রেন্ডই নন, মোদি গ্রেট, মহান, আর পেছন থেকে লাগাতার তাকে নানাভাবে হেনস্থা করে চলেন। কখনো ভারতীয়দের পায়ে শিকল বেঁধে সেনা বিমানে ফেরত পাঠিয়ে, কখনো তিনি ভারত পাক যুদ্ধ বন্ধ করেছেন বলে ৪০ বার বক্তব্য রেখে, কখনো বা বিশ্বের সর্বোচ্চ ৫০% শুল্ক চাপিয়ে। আর এবার তিনি আবার মোদিকে একটি ধাক্কা দিয়েছেন। কিভাবে? ট্রাম্প মনে করেন ভারত একটি মাদকের দেশ। ভারতকে এই প্রথম কোনো অবৈধ নেশাদ্রব্যের উৎপাদনকারী দেশ বলে কালো তালিকায় ফেললেন ট্রাম্প। আর অন্যদিকে মোদির আর এক বন্ধু সৌদির যুবরাজ পাকিস্তানের সঙ্গে এমন একটি চুক্তি করলেন যা ন্যাটোভুক্ত দেশগুলির চুক্তিকে মনে করিয়ে দেয়। ন্যাটোভুক্ত দেশগুলির চুক্তি এরকম, কোনো একটি দেশের উপর অন্য কোনো দেশ আক্রমণ করলে তা সমস্ত ন্যাটোভুক্ত দেশগুলির উপর আক্রমণ হিসেবে ধরা হয়। ঠিক তেমনি পাকিস্তানের উপর যদি কোনো আক্রমণ হয়, সৌদি আরব এবার থেকে তাদের নিজেদের দেশের উপর আক্রমণ বলেই মনে করবে। দেশে বিদেশে নরেন্দ্র মোদীর যা কিছু রাজনৈতিক এবং কূটনৈতিক ক্রিয়াকর্ম, তার সবই কি এখন ব্যর্থ হতে বসেছে? আর এবারের এই দুটি উপহার এবং তার প্রভাব নিয়েই আজকের এই এপিসোড। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই এপিসোডটি শেষ পর্যন্ত দেখে ভালো লাগলে লাইক ও শেয়ার করে আরও মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবেন। নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। মনে করে দেখুন, যখন পহেলগামে সন্ত্রাসবাদীদের আক্রমণে ২৬ জন নিরীহ পর্যটকের প্রাণ গেল, তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছিলেন সৌদি আরবে। ওই সময় তিনি সৌদির যুবরাজকে জড়িয়ে ধরে উচ্ছ্বসিত প্রশংসা করে বলেছিলেন ভারত এবং সৌদির মধ্যে সীমাহীন সম্ভাবনা রয়েছে এগিয়ে চলার। পহেলগামের ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই সৌদির সফর কাটছাট করে নরেন্দ্র মোদী ফিরে এসেছিলেন দেশে। তবে ঘটনাস্থল কাশ্মীরে না গিয়ে তিনি ভোটের প্রচারে চলে যান বিহারে। দেশের পক্ষ থেকে সরকারিভাবে বলা হয় এই হামলার পেছনে পাক সরকারের মদত আছে। বিশ্ব রাজনীতিতে পাকিস্তানের এই ভূমিকাকে এক্সপোজ করতেই দেশে দেশে আমাদের সাংসদদের প্রতিনিধি দলও পাঠানো হয়। আর অপারেশন সিন্দুরের সময় দেখা গেল ভারত কূটনৈতিক ক্ষেত্রে একেবারে একা, আর পাকিস্তানের পক্ষে খোলাখুলিভাবে চীন এবং তুরস্ককে দেখা গিয়েছিল। তাদের সঙ্গে আমাদের সেনাদের লড়তে হয়েছিল বলে জানিয়েছিলেন আমাদের সেনাকর্তা রাহুল কে সিং। এই কথাগুলো আনতে হলো প্রেক্ষিতটা বোঝানোর জন্য। আর কোটি কোটি টাকা উড়িয়ে দেশের সমস্ত সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিয়ে প্রধানমন্ত্রী নিজের ৭৫তম জন্মদিন পালন করলেন গত ১৭ই সেপ্টেম্বর। ভারতবাসী এর আগে এরকম ধুমধাম করে প্রধান সেবকের জন্মদিন পালন কোনোদিন দেখেননি। আর তার পরের দিনই একেবারে নীরবে সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের পারস্পরিক কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই হয়ে গেল। আর তাতে সব থেকে বড় ধাক্কা খেল আমাদের বিদেশ মন্ত্রক, মানে মোদী সরকারের বিদেশ নীতি। এই চুক্তির অর্থ এই মুহূর্তে অন্তত বেশ বিস্ময়কর। কেন? এই চুক্তিতে বলা হয়েছে পাকিস্তান কিংবা সৌদি আরব যে দেশের উপরেই আক্রমণ হোক না কেন, তা অন্য দেশ নিজের উপরের আক্রমণ বলেই মনে করবে। কিন্তু প্রশ্ন হলো, ঠিক এরকম সময় পাকিস্তানের সঙ্গে সৌদি আরবের এরকম একটা চুক্তি হলো কেন? সৌদি আরবের তরফে বলা হয়েছে দু দেশের পারস্পরিক বোঝাপড়া আরও বাড়ানো হচ্ছে। যে কোনো ধরনের আগ্রাসনের বিরুদ্ধে যৌথভাবে লড়বে সৌদি আরব এবং পাকিস্তান। সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের সম্পর্ক অবশ্য নতুন কিছু নয়, প্রায় ৫৫-৬০ বছরের সম্পর্ক। এর আগে পাকিস্তান যেমন সৌদির সেনাকে পূর্ণ প্রশিক্ষণ দিয়েছে, তেমনি সৌদিও নিয়মিত তেল এবং আর্থিক সহায়তা দিয়ে
পাকিস্তানকে নানাভাবে সাহায্য করেছে, কিন্তু তা কখনো এরকম চুক্তি করে হয়নি। গত ৫৫-৬০ বছরে পাকিস্তানের সঙ্গে ভারতের সরাসরি যুদ্ধ হয়েছে দুবার। ১৯৪৭-৪৮-এর যুদ্ধকে এর মধ্যে ধরছি না, কারণ সৌদির সঙ্গে পাকিস্তানের বোঝাপড়া শুরু ১৯৬০ সাল থেকে। ১৯৬৫-তে পাকিস্তানকে দুর্মুষ করে দিলেন লাল বাহাদুর শাস্ত্রী। ১৯৭১-এ পাকিস্তানকে ভেঙে দুটুকরো করে দিয়ে গেছেন তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। এরপর ১৯৯৯-এ কার্গিল যুদ্ধ, সেখানেও সাফল্য পেয়েছিল ভারতীয় সেনারা অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে। পাকিস্তানের সঙ্গে সরাসরি এই যুদ্ধ বা ছায়াযুদ্ধের পরেও সৌদি আরবের সঙ্গে ভারতের সম্পর্ক কিন্তু কোনো সময় নষ্ট হয়নি, বরং তা সবসময় বেশ মধুর ছিল। এবার তাহলে কি হবে? পহেলগামের ঘটনার পর অপারেশন সিন্দুর হলো, আর আশ্চর্যজনকভাবে বিশ্ব রাজনীতিতে কূটনৈতিকভাবে পাকিস্তানকে হঠাৎই দেখা গেল অতি সক্রিয় ভূমিকায়। একদিকে আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত লাঞ্চ করতে চলে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। অন্যদিকে চীনের প্রেস্টিজিয়াস মিলিটারি প্যারেডে আমন্ত্রিত হলেন শাহবাজ শরীফ। এছাড়াও রাষ্ট্রপুঞ্জে সন্ত্রাস বিরোধী দুটো গুরুত্বপূর্ণ কমিটির শীর্ষে জায়গা পেল পাকিস্তান। এত কূটনৈতিক তৎপরতার মধ্যে মোদির ভারতের জায়গাটা কোথায়? তলিয়ে দেখলে দেখা যাবে ভারতের সংবাদ মাধ্যমে এই সময় প্রধানমন্ত্রীকে নিয়ে জয় জয়কার হচ্ছে, অথচ বিশ্ব রাজনীতিতে চলছে কি তার সম্পূর্ণ উল্টো স্রোত। সৌদি আরবের সঙ্গে প্রধানমন্ত্রী মোদির সুসম্পর্কের ঘোষণার ১৫০ দিনের মধ্যেই পাকিস্তানের সঙ্গে এই চুক্তি করে ফেলল সৌদি আরব। কিন্তু এখানেও একটা প্রশ্ন উঠে যায়, তা হলো বিশ্ব কূটনীতিতে ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে সৌদি আরব একাই চুক্তি করেছে কি, নাকি এর পেছনে রয়েছে পাকিস্তানকে রক্ষা কবচ দেওয়ার অন্য দুই মহাশক্তিধর আমেরিকা এবং চীনের কোনো কূটনৈতিক চাল? পাকিস্তানের সঙ্গে দুই মহাশক্তিধর চীন এবং আমেরিকার যে অন্য সম্পর্ক তৈরি হয়ে গেছে তা গত ২-৩ মাসের বিভিন্ন ঘটনাই প্রমাণ করেছে। বিশ্ব শান্তির জন্য ট্রাম্পকে নোবেল পুরস্কার দেওয়ার ওকালতি করছে পাকিস্তান। অন্যদিকে অপারেশন সিন্দুরে চীনকে পেয়ে গেছে একেবারে পাশে। তাহলে এখন কি অপারেশন সিন্দুরের পর পাকিস্তান আরও সক্রিয়ভাবে কূটনৈতিক দিক থেকে ভারতকে পেছনে ফেলে দিচ্ছে? মোক্ষম কথাটি বলেছেন কংগ্রেসের মুখপাত্র জয়রাম রমেশ। রমেশ বলেছেন, অপারেশন সিন্দুরের পরে প্রেসিডেন্ট ট্রাম্প হোয়াইট হাউসের পাক সেনাপ্রধান আসিফ মনিরের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করলেন। প্রধানমন্ত্রী মোদির ঘটা করে চীন সফর সারার পরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গোপন সামরিক ভবনের দ্বার পাক প্রেসিডেন্টের জন্য খুলে দিলেন। আর পহেলগাম হামলার সময় যেখানে প্রধানমন্ত্রী ছিলেন, এবার সেই সৌদি আরবও পাকিস্তানের সঙ্গে কৌশলগত প্রতিরক্ষা চুক্তি সই করলেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত রসায়নের কূটনীতিতে এটা আরও একটা ধাক্কা। কূটনীতির অন্য এক দৃষ্টিতে নরেন্দ্র মোদীর আমলে ভারত এখন ইসরায়েলের বন্ধু। ইরানের উপরে ইসরায়েলের হানার পরেও পুরনো বন্ধু ইরানকে ভুলে নরেন্দ্র মোদীর ভারত ইসরায়েলের নিন্দা করতে পারেনি। অন্যদিকে গত ৯ তারিখে সৌদি আরবের প্রতিবেশী দেশ কাতারের রাজধানী দোহায় আকাশপথে হানা দিয়েছিল ইসরায়েলি সেনা। এই ঘটনার পরে কাতার ইসরায়েলকে তোপ দাগে। আরব দেশগুলিও ইসরায়েলের হানাকে ভালোভাবে নেয়নি। এখানে বলে নেওয়া প্রয়োজন, ইসরায়েল যেমন পরমাণু শক্তিধর, পাকিস্তানও কিন্তু তাই। অর্থাৎ ভারতের সামনে কি এখন অন্যরকম একটি বড় বিপদ এসে দাঁড়ালো? পাকিস্তান থেকে উস্কানিমূলক কিছু ঘটলে ভারত পাকিস্তানকে ছেড়ে কথা বলবে না। আর এবার থেকে পাকিস্তানের পাশে চীন এবং তুরস্ক ছাড়াও এসে দাঁড়াবে সৌদি আরব। এছাড়াও ইসরায়েলকে শিক্ষা দেওয়ার জন্যে আরব দেশগুলি কোনো কিছু পরিকল্পনা করলে পাকিস্তান তাদের সমর্থন করবে। সেই সময় ভারত ইসরায়েলের পক্ষে দাঁড়াবার ঝুঁকি নেবে কি? ভারতের এই দিশাহীন বিদেশ নীতির ফলে একদা ভারতের স্বাভাবিক বন্ধু রাশিয়াকে সরিয়ে রেখে আমেরিকান নির্বাচনে আপ কি বার ট্রাম্প সরকার বলে উপচে পড়ে প্রচারে নেমেছিলেন মোদি। আপ কি বার ট্রাম্প সরকার। আর এখন ট্রাম্পের মন্ত্রিসভার অন্য সদস্যরা খোলাখুলি অত্যন্ত কদর্য ভাষায়
ভারতের দিনরাত মুণ্ডপাত করছে, যা এর আগে কখনো হয়নি। তবে ট্রাম্প সম্প্রতি এমন আরও একটি কাণ্ড করলেন যা এর আগে ভারতের সঙ্গে পৃথিবীর কোনো দেশই করার সাহস পায়নি। ট্রাম্প আশ্চর্যজনকভাবে ভারত ও পাকিস্তানকে একই সারিতে বসিয়ে মোট 23টি দেশকে প্রধান মাদক ট্রানজিট বা প্রধান অবৈধ মাদক উৎপাদক দেশ বা মেজর ড্রাগ ট্রানজিট আর মেজর ইলিসিট ড্রাগ প্রডিউসিং কান্ট্রিজ এই হিসেবে চিহ্নিত করেছেন। ট্রাম্প গত 15ই সেপ্টেম্বর মার্কিন কংগ্রেসে জমা দেওয়া একটি প্রেসিডেন্সিয়াল ডিটারমিনেশনের মাধ্যমে ভারত, পাকিস্তান, চীন, আফগানিস্তান সহ আরও কয়েকটি দেশকে মাদক উৎপাদন এবং সরবরাহকারী দেশ হিসেবে উল্লেখ করেছেন। এই কলঙ্কের তালিকায় ভারতের নাম এর আগে কখনো এরকমভাবে নিন্দিত হয়েছে কি? ট্রাম্পের বিবৃতিতে বলা হয়েছে এই দেশগুলি থেকে মাদক এবং কেমিক্যালের উৎপাদন, পাচার যুক্তরাষ্ট্রের নিরাপত্তা এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি। বিশেষ করে ফেন্টানিলের মতো সিনথেটিক মাদকের কারণে 18 থেকে 44 বছর বয়সী আমেরিকানদের মৃত্যুর হার সবচেয়ে বেশি। তাহলে শেষ পর্যন্ত 75 বছরের জন্মদিনে প্রধানমন্ত্রীর হাতে রইল কি? একদিকে আরব দেশগুলির দিক থেকে ভেসে এলো একটি সতর্কতা। সৌদি এই প্রথম পাকিস্তানের পক্ষ নিল। অন্যদিকে গৌতম বুদ্ধ, বিবেকানন্দ, মহাত্মা গান্ধীর দেশ এখন কি মাদক পাচারের মতো কলঙ্কের দেশ হিসেবে বিশ্ববাজারে এই মোদির আমলে পরিচিত হয়ে উঠতে চলেছে? এ ব্যাপারে আপনারা কি বলেন অবশ্যই জানান কমেন্ট বক্সে। জয় হিন্দ, সত্যমেব জয়তে।